This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় নিরাপদ নয় শাসক দলের নেত্রীও চাপড়ায় তৃণমূলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। টিভি9 বাংলার খবরের জের ঘটনার 4 দিন পর পুলিশের জালে অভিযুক্ত ভিলেজ পুলিশ। মামলা প্রত্যাহার করতে অভিযোগকারিনীকে চাপ দেওয়ার অভিযোগ তৃণমূলের ব্লক সম্পাদকের বিরুদ্ধে। অভিযোগকারিনীকে হুমকি, বাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন শাসক দলেরই ওই নেত্রী। প্রথমে আপনাদেরকে অভিযোগকারিনীর বক্তব্য শোনাবো, তারপর অভিযুক্তর বক্তব্য শোনাবো। এই মুহূর্তে কিন্তু একটা মেয়ের উপর অত্যাচারের বিরুদ্ধে এর থেকে বড় স্টেপ কিন্তু কিছু নেই। আপনি কি হুমকির ভয় পাচ্ছেন? না, হ্যাঁ ভাই ভয় পাচ্ছে। ওই জন্য আমি এই মুহূর্তে আমি সেটা কে ওই যে টফি ঘোষ তৃণমূল নেতা? আমার অনেক শুধু উনি একা না, আমি অনেক ভীত আছি এই মুহূর্তে। আমি পাচ্ছি না কিছু বলতে। অভিযুক্তের বক্তব্য শুনুন এবার আপনারা। আমার কথা যদি তোমার কোনো খারাপ লেগে থাকে বা কোনো রকম খারাপ হয়ে থাকে, তাহলে তুমি যদি আমি ক্ষমা পাচ্ছি আমাকে ক্ষমা করে দিও। এইটুকুনি ঘটনা, এটা পুরো ভিত্তিহীন অভিযোগ। তাহলে কি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আপনার মনে হচ্ছে? হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার তো অবশ্যই, কারণ তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, বিবাদ নেই, তার সঙ্গে ফোনে কোনো দিন কথা বলিনি। জাস্ট একটুখানি কথা, এই কথা থেকে যদি এত কিছু হয়, কিন্তু ষড়যন্ত্র ছাড়া আর তো কিছু দেখা যাচ্ছে না। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মহাদেব। অভিযুক্তের বক্তব্য শুনছিলাম, সে বলছিল ষড়যন্ত্র। অবশেষে টিভি9 বাংলার খবরের জেরে গ্রেপ্তার করা হলো তাকে। ঘটনা ঠিক কি ঘটেছিল এবং তার এগেইনস্টে ঠিক কি অভিযোগ সামনে এসেছে? দেখো, যেটা অভিযোগ করেছিলেন ওই নেত্রী, তাতে যেটা অভিযোগ করা হচ্ছে যে তিনি যখন রাত্রেবেলায় বাড়ি ফিরছিলেন তখনই ওই ভিলেজ পুলিশ এবং তার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে ওই মহিলাকে কটূক্তি করেন এবং নানা অঙ্গিভঙ্গি করেন এবং বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলার পরই তিনি যখন সেই প্রস্তাবে রাজি না হয় তখনই তাকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেন। এরপর ওই মহিলা তিনি থানায় ফোন করেন এবং ফোন করলে পুলিশ চাপড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন। এরপরই কিন্তু লিখিত অভিযোগ দায় করা হয় এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বলা যায় যে টিভি9 বাংলার এই খবর সম্প্রচার করা হয় এবং সম্প্রচারের পরই কিন্তু ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই ভিলেজ পুলিশকে আগামী দিন কৃষ্ণনগর আদালতে তোলা হবে। বেশ, নজর রাখো মহাদেব, আপাতত ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্র ঘটনা এই অবধিই নয়, মামলা অভিযোগকারিনী করেছিলেন এবং তারপর তাকে মামলা প্রত্যাহার করতে ওই অভিযোগকারিনীকে চাপ দেওয়ার অভিযোগ তৃণমূলের ব্লক সম্পাদকের বিরুদ্ধে। শুনুন একটি ভাইরাল অডিও। যদি আমার জন্য একটুখানি পারো, ও তোমার কাছে ক্ষমা চাইতে গেছে, আমি সঙ্গে করে নিয়ে যাব একটা বারের জন্য, আমার জন্য একটুখানি ক্ষমা করে দিও না। আমার টফিদা, সেদিন রাতে ও কি ঘটনা ঘটেছিল তুমি জানো না, একদম বিচ্ছিরি রকমের একটা বাজে ব্যাপার করেছিল জানো। সেদিন আমি যদি পালিয়ে না আসতাম, ও আমার বাড়ি পর্যন্ত এসছে জানো। এবার আমাকে তো ও সেদিনকে রেপ করে দিত। এবার সবই হচ্ছে নেশাগ্রস্ত ভাবে হয়ে গেছে। তা আমাকে যদি একবার ফোন করতাম, আমি যদি অমিতের মোবাইলে একবার ফোন করতাম বা ভোলার মোবাইলে একবার ফোন করতাম, দুজনা চলে যেত, আবার তোমার 5 বছরের ক্ষমা চেয়ে যেত, এটুকুনি আমি বলতে পারি। কিন্তু কোনো প্রেসার ইউজ করছি না আমি শুধু বলছি ওটা প্রশাসনের দিকে না দিয়ে আমাদের পানে একটু দেখতে দাও। আমি তোমার হাত পা চেপে ধরে ওকে যেন দ্বিতীয়বার যেন না করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে কে কি বলছেন শোনাবো আপনাদেরকে। পরিস্থিতিতে সেই মহিলা সে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন তৃণমূলের নেতা তারা সরাসরি তাকে ধমকি দিচ্ছে যে ইমিডিয়েট তার অভিযোগপত্র তুলে নেওয়ার জন্য। তো এই যদি পরিস্থিতি হয়, টোটাল এখানকার মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। ওটা শুনেছি, ঠিক আছে, আমি যতটা শুনেছি তার থেকে এতটা বলতে পারি যে তাদেরকে আমি চিনি, কিন্তু তারা কি করেছে, তাদের প্রতি কি অভিযোগ হয়েছে সেটা আমি জানি না, আমাকে খোঁজ নিয়ে বলতে হবে। এবং একটা কথা বলতে পারি, সে পার্টির হোক বা পার্টির বাইরে হোক, যে কেউ যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আইনের পথে চলবে। আমরা তো স্পেসিফিক কেস স্টার্ট করে দিয়েছি অলরেডি, আর পুলিশ লিগ্যাল প্রসিডিউর সব করেছে। ইভেন ওকে আমরা ডিমোবিলাইজও করে দিয়েছি অলরেডি।
এদিকে ফোনে গালাগালি দেওয়াকে কেন্দ্র করে বচসা এক প্রতিবেশী ধাক্কায় অপর প্রতিবেশীর মৃত্যুর অভিযোগ। বউবাজার থানার গোপালচন্দ্র লেনের ঘটনা। বাড়ি থেকে বেরিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন ইজহার আহমেদ। সে সময় প্রতিবেশী সেলিমের সঙ্গে বচসার সূত্রপাত। ইজহার আহমেদের মেয়ের দাবি তার বাবা ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলছিলেন। সেলিম মনে করেন তাকে উদ্দেশ্য করে ইজহার গালাগালি করেছেন। এরপরই দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। সেলিমের ধাক্কায় মাটিতে পড়ে যান ইজহার। তার বুকে ব্যথা শুরু হওয়ায় নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। চিকিৎসা শুরুর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ইজহারের। ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ। दुकान जा रहे थे, रास्ता में किसी से बात करके फोन में जा रहे थे तो कुछ बोले होंगे, तो उनको लगा कि उनको बोले हाँ गाली देने बोले तुमको हम थोड़ी बोले हैं। आगे चिल्ला चिल्ली करने लगे, ऊपर आए आगे बोले देखो ना कि हम लोग सब गए इतना चिल्ला चिल्ली कर रहे हम लोग वही कर रहे कि हटिए तो आप लोग अपना ये करिए, लेकिन नहीं इतना हम लोग को गाली दिए। इनको बोले कि ना औरत को बीच में उतारी, तो वो हार्ट पेशेंट थे उनको थोड़ी हम बोलेंगे कि आप लड़िए के लिए। हम लोग तो हटा रहे थे उनको कि नहीं उनको अगर आ गया ना स्ट्रोक मर गया ना मेरा बाप। उन लोगों का है, वो लोग का तो माँ बाप है ना, मेरा तो माँ बाप ही था, माँ तो चली गई थी, बाप ही ना था, वो भी छीन लिए लोग। रेहाना खातून जो साफ बोल रहा है, रेहाना खातून इन लोग का सफाई करता है। इन लोग का काउंसलर थाना में जाके उन लोग का जो बात है उसको ढक देती है कि यही लोग गलत है वो अच्छा, ये गलत बात हुआ है। रेहाना खातून को भी सोचना चाहिए। जो हुआ गलत हुआ है और इसके लिए इंसाफ चाहिए, मगर इंसाफ तो मिलता नहीं है। कहाँ मिलता है? 2 दिन 4 दिन चिल्ला चिल्ली होगा, हंगामा होगा, बाद में बात खत्म। उन लोग फिर और इससे ज्यादा करेगा कि एक बार किया तो एक आदमी मर गया, दूसरी बार करिए तीसरा आदमी मरेगा। उन लोग को तो ये मिलेगा, क्या उसको बोला जाता है, हिम्मत मिलेगा कि हाँ हम करें, ऐसा ही करें। 4 साढ़े 4 साढ़े 3 का टाइम था। हम लोग घर पे कोई थे नहीं, पापा अकेले थे। ऐसे ही लोग हर बार ही झमेला करता रहता था कि हर बार कुछ ना कुछ करके उंगली करता रहता था, बोलता रहता था, गाली गलौज, मतलब कुछ ना कुछ पीछे से इनडायरेक्टली बोलते रहना। हम लोग जब रहते थे हम लोग छुड़वा देते थे कि एक जगह आदमी रहता झमेला क्या करेगा। उनको पता है कि ऑलरेडी हार्ट पेशेंट है। हम लोग बहुत बार कंप्लेन किए थाना में आकर, उन लोग को फ़ोन आता है काउंसलर का, लोग बच जाते हैं। तो हम लोग किसका नाम समझेंगे? अगर उन लोग को वहीं से चाँप मिल जाता तो नहीं होता। हर एक चीज़ का एंड होता है, हर टाइम उन लोग 4 साढ़े 4 साल से आज ज़्यादा हो गया, धक्का नहीं होता तो हार्ट अटैक हो गया, स्पॉट हो गया। তো আমি যতটা জানি যে আগে থেকেও ওরা কোনো কারণে ওনাকে একটু করতো। ওনার আগে বোধহয় বাইপাস সার্জারি হয়েছিল, যেটা শুনছি ওনারা বললেন। ওই তো হার্ট ফেল হয়ে গেল বোধহয়, জানি না, এটা খুব খারাপ লাগছে শুনে যে একটা লোক রাস্তার উপরে পুরি বিক্রি করে নিজের পরিবারকে চালাতেন, ওনাকে মেরে, মানে যে কোনো কারণে মেরে, আমি জানি না পুরোটা কী কারণে হয়েছে, কিন্তু আগে থেকেই কিছু না কিছু ঝামেলা চলতো ওখানে। খুব দুঃখের বিষয় এটা। যারা আমাদের যে পরিবার রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে সেলিম উপরতলায় থাকে, যে ভাড়াটিয়া, তারা এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার তাদের সঙ্গে নানা কারণে ঝগড়া হয়েছে এবং তারই এক চরম পরিণতি হয় মঙ্গলবার, যার জেরে ইজহার আহমেদের মৃত্যু হয়েছে। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। রাজ্য বিজেপিতে ফের গুরুত্ব পাচ্ছে দিলীপ ঘোষের, কারণ আগামীকাল দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন দিলীপ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর ঠিক কি জানা যাচ্ছে জানবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আগামীকাল সকালে দিল্লি যাওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষের। যতদূর জানা যাচ্ছে যে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতারা তারাই ডেকে পাঠিয়েছেন এবং সেই কারণেই দিলীপ ঘোষ যাচ্ছেন। এবং এই কেন্দ্রীয় নেতাদের তালিকাতে বঙ্গ বিজেপির যিনি পর্যবেক্ষক রয়েছেন, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালও রয়েছে। দিলীপ ঘোষকে নিয়ে নানা চর্চা, নানা জল্পনার মধ্যে আজকেই দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। এখন দিলীপ ঘোষকে এই রাজ্যেই কাজে লাগানো হবে নাকি তাকে কেন্দ্রীয় স্তরে কাজে লাগানো হবে তা নিয়েই চর্চা চলছে বিজেপির মধ্যে। এবং তারই মধ্যে দিলীপ ঘোষের এই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লি যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা। নজর রাখো প্রদীপ্ত, ধন্যবাদ। কসবা ল কলেজের ঘটনা প্রকাশ্যে এসেছিল গত মাসের 27 তারিখ। 3 দিনের মধ্যে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় বিজেপি, আর পরিদর্শনের 7 দিনের মধ্যে এবার রিপোর্ট পেশ। অস্বস্তি বাড়ল রাজ্যের শাসক দলের।
কসবাকাণ্ডে এখনো সরগরম রাজ্য রাজনীতি। কসবার সীমা ছাড়িয়ে রাজ্যের একাধিক কলেজে দাদার কীর্তি সামনে আসছে। দিকে দিকে মনোজিৎ মডেল, বিতর্কের ঝড়। এর মাঝেই কসবাকাণ্ড নিয়ে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সাংবাদিক সম্মেলন করে কসবাকাণ্ড নিয়ে নিজেদের দাবি পেশ করল বিজেপি। मुख्य आरोपी जिसके खिलाफ 11 केस रजिस्टर हुए हैं पिछले इतने सालों में, उसको जो है उस लाख कॉलेज के अंदर स्टाफ कैसे बनाया जाए, उसकी भर्ती कैसे होती है, कौन भर्ती करता है? ये टीएमसी का स्टूडेंट विंग का जो है पदाधिकारी रहा है। एफआईआर के अंदर जो है आरोपियों के नाम जो इरेज किए गए, वहां पर एम और जे और इस प्रकार के नाम लिख दिए गए हैं। हम लोगों ने डिमांड किया है कि इसके इंडिपेंडेंट स्वतंत्र रूप से एक न्यायिक जांच होना चाहिए। কসবাকাণ্ড সামনে আসার পরে আসরে নেমেছিল গেরুয়া শিবির। গত মাসের 30 তারিখ 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে কলকাতায়। কসবা ল কলেজেও যায় তারা। সদস্যরা লালবাজারে গিয়ে দেখা করেন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গেও। আর কলকাতা সফরের 7 দিনের মাথায় জমা দেওয়া হলো রিপোর্ট। টোটাল কোথাও সেখানে মানে ল নেই, টোটাল ললেসনেস পশ্চিমবঙ্গে, এবং তার সাথে মহিলারা সবথেকে বেশি অসুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেটিভ নিপুণতা বা অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ও তাদের রিপোর্ট নিয়ে তীব্র কটাক্ষ শাসক তৃণমূলের। যেখানে পশ্চিমবঙ্গে কোনো সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয়, সেইখানে নোটাঙ্কিবাজি করতে আসছে এই লোকগুলো, রাজনৈতিক পর্যটক, বিজেপির দলদাসগুলো। তাদের নিজেদের রাজ্যে সবথেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর। কসবাকাণ্ড নিয়ে কিছুটা হলেও চাপে তৃণমূল, তদন্ত চলছে। এর মাঝেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট। জাতীয় রাজনীতিতে তৃণমূলের অস্বস্তি বাড়বে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ উত্তপ্ত কোচবিহারের শুক্তাবাড়ি। একের পর এক বোমাবাজির অভিযোগ। সম্প্রতি এই অঞ্চলে তৃণমূলের কমিটি পরিবর্তন হয়। এরপর থেকে এই দুই গোষ্ঠীর বিবাদের সূত্রপাত। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। পুলিশের সামনেই চলে সংঘর্ষ। বিস্ফোরণের জেরে গোটা এলাকায় উত্তেজনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে দুই পাকিস্তানি চোরকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ধৃতরা মুকেশ রাজক ও রাকেশ গুপ্তা। পূর্ব বর্ধমানের মেমারি, বর্ধমানের বিভিন্ন দোকান থেকে বেনামে সিম কার্ড তোলার অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। সেই মোবাইল নম্বরগুলি গুপ্তচর সংস্থার কাছে পাঠানো হতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য। এমনকি ওটিপিও শেয়ার করতো তারা। মোবাইলগুলিকে হানি ট্র্যাপের কাজে ব্যবহার করার অভিযোগ। মহিলা সেজে সেনা আধিকারিকদের টার্গেট করা হতো। হানি ট্র্যাপের শিকার হওয়া ব্যক্তিদের থেকে তথ্য নিয়ে পাচার করা হতো পাকিস্তানে। অনেক সময় পয়সার লোভ দেখিয়েও তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রায় 2 ঘন্টার বৈঠক অবশেষে কাটল জট। মহকুমা শাসকের সঙ্গে বৈঠকের পর আপাতত কর্মবিরতি প্রত্যাহার চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের। মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে গত 8 দিন ধরে কর্মবিরতি পালন করছিলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। ফলে ধাক্কা খায় নাগরিক পরিষেবা।